আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসিদের জন্য কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের কেমিস্ট্রি সিরিজের প্রথম ক্লাস। চলো ক্লাসটা করি। ওকে, আমরা শুরু করছি প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়ের নামটা দেখা যাচ্ছে নিশ্চিত, সেটা হচ্ছে কি রসায়নের ধারণা। এখন আমরা এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে কিছু কথা বলে নিতে হবে যে রসায়নের ধারণা এই চ্যাপ্টার নিয়ে একটা কথা আমরা আসি। এটা হচ্ছে কি মানে সবাই এটা অ্যাভয়েড করতে চায়, চ্যাপ্টারটাকে ভাবে যেটা হয়তোবা গুরুত্বপূর্ণ না, কিন্তু আসলে কিন্তু এটা অবশ্যই পড়তে হবে। কেন? আমাদের এমসিকিউর জন্য অবশ্যই এটা জরুরি এবং কিছু ক্ষেত্রে কিছু ক খ চলে আসে। তাহলে আমাদের প্রথমে কিছু জিনিস মনে রাখতে হবে যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা শিখন ফল বা কি পয়েন্টসগুলোর দিকে নজর দিব। যেমন এখানে কিছু কি পয়েন্টস আছে, দেখা যাচ্ছে যে কি পয়েন্টসগুলো কি। এখন একটা স্টুডেন্টের উচিত যে কি পয়েন্টস এবং তার সাথে রিলেটেড কোয়েশ্চেনগুলো পারা, তাহলে যেটা হবে যে সে কখনোই কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে ব্যর্থ হবেই না। তাহলে আমরা প্রথমে জানবো যে কি পয়েন্টসগুলো কি কি। আমাদের এখানে দেখা যাচ্ছে রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ এটা কাকে বলা হচ্ছে? একটা স্টুডেন্টকে। তার মানে আমি যেন অ্যাজ এ স্টুডেন্ট রসায়নের ধারণাটা বুঝি, জানি এবং সেটা লিখতে পারি, এই ক্যাপাবিলিটি আমাদের অর্জন করতে হবে। এরপরে আসি, তারপরে আছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। এখন এটা কিন্তু আমরা জানি যে বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো কি। আমরা যদি বলি ন্যাচারাল সায়েন্স নিয়ে কি কি ভাগ আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, তাহলে কেমিস্ট্রি ছাড়াও বাকি যেগুলো আছে ম্যাথও তো আছে। তাহলে প্রত্যেকটা শাখার সাথে কেমিস্ট্রির সম্পর্কটা কেমন সেটা আমাদের জানা প্রয়োজন। এরপর আসি, আছে রসায়ন পাঠের গুরুত্ব। রসায়ন পড়ছি, কেন পড়ছি এটাও কিন্তু জানা প্রয়োজন। এরপর আসি, রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বর্ণনা করতে পারবো। রসায়ন আছে, এটাকে নিয়ে চর্চা হয়, গবেষণা হয়, এখন এটা নিয়ে আমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং এই প্রক্রিয়াও বর্ণনা করতে সক্ষম হতে হবে। ওকে, এরপরে আসি, বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন, অনুমতি, সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষা করতে পারবো। এগুলো আমরা আস্তে আস্তে পাবো। এরপরে পরের পার্টে আসি, দেখো রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো কেমন সতর্কতা এবং একটা গবেষণাগারে যেমন রসায়ন গবেষণাগার কী ধরনের পদক্ষেপ আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে, এই সম্পর্কে আমাদের আইডিয়া বা ধারণা রাখতে হবে। শেষে আসি, প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে আগ্রহ প্রদর্শন করব। তাহলে আমাদের বাস্তব জীবনের সাথে রসায়নটা কিভাবে মিশে আছে এবং কিভাবে কাজ করছে এটা আমাদের জানতে হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে একটা চ্যাপ্টারের কি পয়েন্টস এবং তার সাথে রিলেটেড টপিকগুলো আমাদের জানতে হবে। তাহলে এটা কিন্তু আমরা ভুলবো না যে আমাদের জানা লাগবে কি পয়েন্টস, জানতে হবে কি পয়েন্টস এবং কিছু রিলেটেড টপিকস। এখন এটা জানলে সুবিধাটা কি হবে? সুবিধাটা হবে যে আমরা যে কোনো ধরনের কোয়েশ্চেন কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো, সেটা হোক এমসিকিউ, হোক সেটা অনুধাবনমূলক বা জ্ঞানমূলক, যে কোনো কিছু। তাহলে এখন আমরা পরে যাই। ওকে, আমাদের প্রথমে আছে কি রসায়নের পরিচিতি। এখন যেহেতু আমরা এটা আগেই বলছিলাম যে বিজ্ঞানের একটা শাখা নিয়ে কথা বলছিলাম, ন্যাচারাল সায়েন্স, আগে বলেছিলাম এটার কিছু ভাগ আছে। আমরা যদি বলি ন্যাচারাল সায়েন্স নিয়ে, তাহলে কি কি থাকবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। একটু আমরা লিখি জিনিসটা। আমরা বলছিলাম ন্যাচারাল সায়েন্স নিয়ে, ন্যাচারাল সায়েন্স এবং এর কিছু ভাগ নিয়ে কথা হচ্ছিল। আমরা লিখে নিই ফিজিক্স, কেমিস্ট্রি এবং কেমিস্ট্রির পরে আমরা লিখব বায়োলজি। এখন আমাদের মেন কনসার্ন হচ্ছে কেমিস্ট্রি কি নিয়ে। আমরা পড়ছি কেমিস্ট্রি, আমাদের মেন কনসার্নও কেমিস্ট্রি। এখন যদি আমরা একটু কথা বলি, কেমিস্ট্রিতে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এক, পদার্থের গঠন। তাহলে কি নিয়ে আলোচনা হয়? পদার্থের
গঠন, তারপরে হয় পদার্থের ধর্ম, তারপরে হয় পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা। তাহলে কেমিস্ট্রিতে তিনটা টপিক নিয়ে কথা হচ্ছে, এক হচ্ছে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন। এখন যদি আমরা আসি যে আসলে রসায়ন কাকে বলে, কোশ্চেন কিন্তু এরকম আসে যে রসায়ন কাকে বলে লিখো 1 মার্কের জন্য, জ্ঞানমূলক কোশ্চেন। তখন কিন্তু আমরা সুন্দর মতো লিখতে পারবো যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়, গবেষণা করা হয়, সেটা হচ্ছে কি রসায়ন। তাহলে আমরা কিন্তু রসায়ন নিয়ে একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। আমরা এরপরে আসি। আচ্ছা, এখন আমরা ন্যাচারাল সায়েন্সে তিনটা নিয়ে কথা বলে নিলাম, এখন কিছু আলোচনার মধ্যে আসতে হবে। এখন আমি যদি বলি কয়লা নিয়ে কথা, কি বললাম, কয়লাতে থাকে কার্বন। এখন এই কার্বনের যখন দহন ঘটানো হয় তখন যেটা হয় যে এটা অক্সিজেনের সাথে কি করবে, বিক্রিয়া করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, আর কি করে, তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয় তার সাথে সাথে। তাহলে এটা কিন্তু এক ধরনের রাসায়নিক বিক্রিয়া, তার মানে এর মধ্যে কি রসায়নটা লুকিয়ে আছে, যেটা আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে। এখন আমরা বই আসি। তাহলে আমাদের এখান থেকে প্রথম লাইনটা লাগছে, তারপরে হচ্ছে যেটা বললাম কয়লার কথা, কয়লার ভিতরে আছে কার্বন, এবং এটা কি করবে, যদি কয়লাটাকে পোড়ানো হয় তাহলে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং তাপ উৎপন্ন করবে। তাহলে আমরা কিন্তু এতটুকু বুঝলাম। এরপরে কিছু শাখা সম্পর্কে বলা আছে, এটা আমরা পড়ে নিব। যেমন হচ্ছে ফিজিক্স নিয়ে বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, এসব নিয়ে বলা হচ্ছে। এখানে মাইক্রোবায়োলজির পাশাপাশি আমরা জানতে পারছি অ্যাস্ট্রোনমি নিয়ে বলা হচ্ছে, সয়েল সায়েন্স নিয়ে বলা হচ্ছে। এখন এগুলোর উল্লেখ আছে কেন, এখানে বিভিন্ন ধরনের শাখার কথা বলা হচ্ছে যে কী কী শাখা রয়েছে। এখন আমরা এতটুকু জানলাম, এরপরে কি আছে আমরা সেটা দেখি। মোটামুটি আমাদের জীবনের সব কিছুর সাথে রসায়নটা রিলেটেড। এখন যদি একটু আমরা এখানে খেয়াল করি, এখানে সব কিছু লেখা আছে যে কোন কোন ক্ষেত্রে রসায়নটা ব্যবহার হয় আমাদের দৈনন্দিন জীবনে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। আমরা ডিটেলসে আর একটু পরে চ্যাপ্টারের শেষের দিকে জানতে পারবো। এখন এখানে একটা জরুরি জিনিস বলা আছে, সেটা হচ্ছে কি, একদম এক্স্যাক্ট 3500 বিসির আগে, হ্যাঁ 3500 বিসি নিয়ে কথা বলছি আমরা। কত বললাম, 3500 বিসি। বিসি মানে আমরা বুঝি খ্রিস্টপূর্ব বোঝাচ্ছে। এই টাইমে দুটো ধাতু নিয়ে কাজ করা হয়েছিল, সেটা কি কি, সেটা হচ্ছে কপার আর স্ট্যানাম। কপার আর স্ট্যানাম। কপার মানে আমরা বুঝি, এখন স্ট্যানাম নিয়ে অনেকের কনফিউশন থাকে, স্ট্যানাম আসলে টিন। কি, স্ট্যানাম হচ্ছে আসলে টিন। এগুলোকে কি করা হয়, তখন গলানো হয়, গলিয়ে কি হয়, তরলে পরিণত করা হয়। এটাকে তরলে পরিণত করা হয় এবং পরবর্তী থেকে কি করা হয়, ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে কি হবে, সলিড হবে, এবং তখন এটা মিশ্রণটাকে কি করা হবে, একটা সংকর ধাতুতে রূপান্তর করা হয়। তাহলে আমরা তখন সেটাকে পাই সংকর ধাতু। তাহলে আমরা পরে পাচ্ছি সংকর ধাতু। এখন এই সংকর ধাতুকে আসলে ব্রোঞ্জ বলা হচ্ছে। কি বলা হচ্ছে, ব্রোঞ্জ। তাহলে এটাকে আমরা বলছি ব্রোঞ্জ। এটাই এখানে বলা আছে, একটু খেয়াল করি আমরা। 3500 বিসি নিয়ে কথা বলা হচ্ছে। সেই টাইমে দেখা যায় কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয় এবং এই দুটি তরলকে কি করা হয়, একত্রে মিশিয়ে এই মিশ্রণকে ঠান্ডা করা হয় এবং যেটা আমরা পাই একটা সংকর ধাতু বা অ্যালয়, যেটার নাম আমরা বলছি কি, ব্রোঞ্জ। এখন এই ব্রোঞ্জ তৈরি করা হলো তেমন কোনো কারণ ছিল যেটার কারণে ব্রোঞ্জটা আমাদের লাগবে বলে এত কিছু করা। এখন এই ব্রোঞ্জটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হতো কেন, বিভিন্ন ধরনের ভালো মানের অস্ত্র তৈরি করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রোঞ্জ দিয়ে কি করা হয়, ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। এখন কোশ্চেনটা হচ্ছে এরকম যে কেন অস্ত্র ভালো মানের তৈরি করা হচ্ছে। অবশ্যই ওই টাইমে পশু শিকার করা হতো এবং সেজন্য আমাদের অবশ্যই অস্ত্রটা প্রয়োজন ছিল। তাহলে আমরা কিন্তু এতটুকু বুঝলাম। ওকে, এখন আমরা এই ব্রোঞ্জ নিয়ে বুঝলাম। এই কাহিনীটা কখন হলো, 3500 বিসি। এবার আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে হয় 380 বিসিতে। 380 বিসিতে
এই সময় যেটা হয় সেটা আমরা এখন জানবো। সেটা হচ্ছে একজন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, কাকে নিয়ে বলছি, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তিনি একটা কথা বলেন যে আমরা যদি কোনো পদার্থকে ভাঙতে থাকি এক সময় যে একটা ক্ষুদ্র কি পাবো, একটা জিনিস পাবো যেটাকে আর ভাঙা যাবে না, আর ভাঙা সম্ভব না, এবং তিনি তাকে নাম দেন অ্যাটম। কি নাম দেন? অ্যাটম। এবং অ্যাটম নামটা দেন যার অর্থ দাঁড়ায় এরকম যে অবিভাজ্য। কি অর্থ দাঁড়ায়? অবিভাজ্য। তাহলে অ্যাটম অর্থটা দাঁড়াচ্ছে অবিভাজ্য বা ইনডিভিজিবল। তাহলে আমরা অ্যাটমের অর্থটা পেলাম এবং যার অর্থ দাঁড়াচ্ছে অবিভাজ্য বা যাকে ভাঙা যাবে না, অর্থাৎ ইনডিভিজিবল। তাহলে আমরা বলছিলাম এই কাহিনীটা যে 380 BCD-কে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন কি পাবো, এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না, যাকে আর ভাঙা যাবে না, এবং তার নাম দেওয়া হয় অ্যাটম। তার নাম কি দেওয়া হয়? তার নাম দেওয়া হয় অ্যাটম, যার অর্থ কি আগে আমি বলে নিলাম, ইনডিভিজিবল বা অবিভাজ্য। এখন এই যে আমরা রসায়ন নিয়ে জানলাম এবং দুইটা কাহিনী জানলাম, এখন এরপর আরেকটা কথা আসে যে দেখা যায় মধ্যযুগে আরবদের মধ্যেই সর্বপ্রথম এই রসায়ন চর্চা দেখা যায়। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে মধ্যযুগ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে মধ্যযুগকে নিয়ে বলা হচ্ছে। তাহলে আমরা বলছিলাম মধ্যযুগের কথা। এখন ওই সময় সব যে গবেষকগুলো ছিলেন তারা মনে করতেন যে সকল পদার্থ কিছু বস্তুর সংমিশ্রণে তৈরি, সেগুলো হচ্ছে কি মাটি, পানি, বায়ু, আগুন, এগুলোর সমন্বয়ে সকল পদার্থ তৈরি। কিন্তু আসলে কি তাই সঠিক? ব্যাপারটা হচ্ছে ওই টাইমে তখনও সবাই যে অ্যাটমের ব্যাপারটা গ্রহণ করতে পারেনি। তাহলে তখন সবাই এটা মনে করতো যে সব পদার্থ এসব জিনিসের সংমিশ্রণে তৈরি। তখন দেখা যায় যে সব গবেষকের দুইটা প্রচেষ্টা ছিল। সেটা কি কি? প্রথমত একটা ছিল যে স্বল্প মূল্যের ধাতু দিয়ে সোনা তৈরি করা যায় কিনা, এবং দ্বিতীয়টি হলো একটা মহৌষধ তৈরি করা যার মাধ্যমে মানুষের আয়ু বৃদ্ধি করা সম্ভব হবে। এখন দেখা যায় কোনোটাতে তারা খুব একটা সফল হতে পারে না, কিন্তু এর মাধ্যমে দেখা যায় এই যে রসায়নের গবেষণাটা এটার প্রচার বাড়ে। তাহলে আমরা কিন্তু দুইটা চেষ্টা সম্পর্কে জানলাম যেটা তখনকার টাইমে গবেষকরা করেছিলেন কিন্তু সফল হতে পারেননি। ওকে, এখন এখানে দেখা যাচ্ছে 4 জন রসায়ন গবেষকের ছবি দেওয়া আছে, যার মধ্যে প্রথমে আছে অ্যান্টনি ল্যাভোইশিয়ে, তারপরে আছেন রবার্ট বয়েল, তারপরে কি আছেন দেখো স্যার ফ্রান্সিস বেকন, এবং সবার শেষে কি আছে জন ডাল্টন। এখন ব্যাপার হচ্ছে যে এরাই হচ্ছে সর্বপ্রথম রসায়নের গবেষণাটা শুরু করে। এখন এই যে বলছি রসায়ন গবেষণা, এই রসায়ন গবেষণা টার্মটাকে মধ্যযুগের আরবরা যখন করতো তখন এটাকে বলা হতো আলকেমি। কি বলা হতো? আলকেমি। তাহলে আমরা একটু লিখবো ব্যাপারটা, যেটাকে তখন বলা হতো আলকেমি। আলকেমি। এখন কোশ্চেন হচ্ছে এই যে আলকেমি শব্দটা আসলো কিভাবে? এই আলকেমি শব্দটা এসেছে আসলে আরবি শব্দ আলকিমিয়া থেকে। কোথা থেকে এসেছে? আরবি শব্দ আলকিমিয়া থেকে। তাহলে এটা এসেছে আরবি শব্দটা ছিল আরবি এবং শব্দটা হচ্ছে আলকিমিয়া। আচ্ছা, আলকিমিয়া থেকে আসলো। এখন এরপরে যেটা হয় যে আলকিমিয়াটা এটা আসে আলকিমি বা কেমি থেকে, কেমি বা কিমি থেকে। আমরা একটু লিখব, এটা আবার আসে কেমি বা কিমি থেকে। এখন এই যে কেমি শব্দটা দেখা যাচ্ছে, বর্তমান কেমিস্ট্রি শব্দের সূত্র এখান থেকে। তাহলে এই যে আমরা কেমিটা পাচ্ছি, এই কেমি থেকে আমাদের বর্তমানের কেমিস্ট্রি। তাহলে এখান থেকে ফাইনালি আমরা পাই কেমিস্ট্রি। তাহলে কোশ্চেন কিন্তু আসতেই পারে যে কেমিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে, সেটা হবে কি কেমি অথবা কিমি থেকে।
ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা জানলাম যে রসায়ন যে চর্চা করা হতো এটাকে বলা হচ্ছে আলকেমি। তাহলে যারা এই কাজটা করতেন অর্থাৎ রসায়ন গবেষক তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো আলকেমিস্ট। এবং বর্তমান প্রেক্ষাপটে যেখানে রসায়ন অর্থ কেমিস্ট্রি, সেখানে রসায়ন গবেষকদের বলা হচ্ছে কেমিস্ট। আমরা এটা মনে রাখবো। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে জানলাম যে আমাদের কি কি পড়তে হবে। প্রতিষ্ঠার কথা আমরা জানলাম, সেটা একটু আমরা দাগিয়ে নিই। যে স্বল্পপূর্ণ ধাতু থেকে সোনা তৈরি করার চেষ্টা, এবং আরেক চেষ্টা ছিল কি মহৌষধ তৈরি করার। ওকে, এখন এরপর আমরা যেটা জানলাম আলকেমিস্ট নিয়ে, তারপর শব্দটা কিভাবে আসলো, আলকেমি কিভাবে কেমিস্ট্রি আসলো, কোন শব্দর পর কোনটা আসলো, সব আমরা জানলাম। সেটা মোটামুটি এখানে সব কিছু উল্লেখ করা আছে, আমরা দাগিয়ে নিব যে আলকেমি, তারপরে হচ্ছে গবেষকদেরকে বলা হতো আলকেমিস্ট। আমরা মধ্যযুগের কথা শিখলাম। তারপরে এই আলকেমিটা শব্দ আসে আরবি শব্দ আলকিমিয়া থেকে, এবং এই আলকিমিয়া আবার আসে কোথা থেকে? কেমি অথবা কিমি থেকে, এবং এই কেমি থেকে আমাদের কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি। আচ্ছা, এখন সর্বপ্রথম যিনি রসায়নটা গবেষণা করেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমাদের ওই যে ছবিতে প্রথমে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের এই যেখানে দেওয়া আছে আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। আমরা কিন্তু অনেক সময় এটা খেয়ালই করি না যে এত গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে আছে, আমরা কিন্তু খেয়াল করতে পারি না। এখানে কিন্তু দেওয়া আছে, আমরা দাগিয়ে দিলাম আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন। এখন যেহেতু তিনি সর্বপ্রথম রসায়নের গবেষণা করেন, তাকে অনেকেই মনে করতো কি রসায়নের জনক, তাকে কিন্তু অনেকেই মনে করতো কি রসায়নের জনক। তাহলে কোশ্চেন যদি আসে যে কাকে রসায়নের জনক বলে মনে করা হতো, অ্যান্সারটা কি আসবে? সেটা হবে জাবির ইবনে হাইয়ান। ওকে, এই কোশ্চেন আমরা বুঝলাম। কিন্তু যদি কোশ্চেন আসে যে সর্বপ্রথম অথবা ফার্স্ট আলকেমিস্ট কে ছিলেন, সেটার উত্তর হবে জাবির ইবনে হাইয়ান। তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনটা ভুলবো না যে ফার্স্ট আলকেমিস্ট কে। তাহলে কোশ্চেনটা কি বললাম যে ফার্স্ট আলকেমিস্ট, আমরা বলছি ফার্স্ট আলকেমিস্ট কে? জাবির ইবনে হাইয়ান। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে যে আধুনিক রসায়নের জনককে, সেটা হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। সেটা হচ্ছে কি অ্যান্টনি ল্যাভোইসিয়ে। এটা এখানে দেওয়া আছে যে অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তাহলে আমরা দুইটা নাম পাচ্ছি, একজনকে জনক মনে করা হতো এবং একজন হচ্ছেন আধুনিক রসায়নের জনক। দুইটা নাম গোলানো যাবে না, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অ্যান্টনি ল্যাভোইসিয়ে হলেন আধুনিক রসায়নের জনক এবং ফার্স্ট আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। তাহলে আমরা কিন্তু এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম। আসি পরের পেজে। ওকে, দেখা যাচ্ছে শুরুতেই রসায়নের সংজ্ঞা দেওয়া, যেটা আমরা একদম প্রথমে জেনে নিয়েছিলাম। তাহলে এখানে কি দেওয়া যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন ধর্ম পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হবে? রসায়ন বলা হবে, অর্থাৎ কেমিস্ট্রি। এখন এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা খেয়াল করতে হবে। টেবিলে মেইনলি তিনটা ঘটনা আছে, আমরা একটু ঘটনাগুলো জানবো। ওকে, ফার্স্ট ঘটনাটা হচ্ছে এমন যে কাঁচা ফলটা কি টক, কিন্তু একটা মিষ্টি ফল কখন লাগে? যখন সেটা পাকে। এরকম কেন? আর এখানে একদম সার্টেনলি আম দিয়ে কথা বলা যে কাঁচা আম টক কিন্তু কেন পাকা আম মিষ্টি। এটার কারণটা আসলে কি? এটার পিছনেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন কাজ করে। ব্যাপারটা এমন, যখন একটা ফল কাঁচা থাকে তখন তার মধ্যে কিছু জৈব অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড। সেগুলো কি? সেটা হচ্ছে দেখবো আমরা, একটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। আরও অনেক ধরনের জৈব অ্যাসিড থাকে, এখানে মেইনলি দুটোর কথা উল্লেখ করা আছে। কিন্তু যখন ফলটা পাকে তখন এই অ্যাসিডটা পরিবর্তন হয়ে যায়, জৈব অ্যাসিডটা পরিবর্তিত হয়ে আমরা পাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এটার কারণে ফলটা মিষ্টি লাগে। তাহলে আমরা বুঝলাম যে প্রথমত কাঁচা ফলে জৈব অ্যাসিড থাকে, কিন্তু যখন এই আমটা পাকে তখন এই অ্যাসিডগুলোর পরিবর্তন ঘটে। কেমন পরিবর্তন? অবশ্যই রাসায়নিক পরিবর্তন, এবং পরিবর্তন ঘটার কারণে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তার জন্য পাকা আমটা মিষ্টি হয়। ওকে, তাহলে আমরা কিন্তু এই একটা কাহিনী বুঝে গেলাম। ওকে, আসি পরের কাহিনীতে।
এখানে বলা হচ্ছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং কে আছে মোমের দহন নিয়ে কথা বলা হচ্ছে। এখন আমরা হয়তোবা অনেকেই জানি যে এই তিনটা বস্তু আসলে হাইড্রোকার্বন হচ্ছে এটার মূল উপাদান। কি? হাইড্রোকার্বন। তাহলে এগুলোর মূল উপাদান হলো হাইড্রোকার্বন। এখন আমরা হয়তোবা অনেকেই জানি না যে হাইড্রোকার্বনটা কি। হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। তাহলে তার মানে আমরা বুঝতে পারছি যে এই কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমের মধ্যে হাইড্রোজেনও থাকবে, কার্বনও থাকবে, তাই কি? আচ্ছা, এরপর আমরা দেখব যে যখন এগুলোর দহন ঘটবে, কি ঘটবে? দহন ঘটবে। এখন আমরা কিন্তু কয়লা নিয়ে পড়েছিলাম তখন, যে কয়লাটাকে যখন দহন ঘটানো হয় বা পুরানো হয় তখন কি হয়? এটা বাতাসে উপস্থিত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং তৈরি করে কার্বন ডাই অক্সাইড, এবং পাশাপাশি তৈরি হয় কি? জলীয় বাষ্প, তাপ ও আলোক শক্তি। তাহলে এখানেও নিশ্চয়ই তার ভিন্ন কিছু হবে না, একই কাহিনী ঘটবে যে যখন দহনটা ঘটছে তখন বাতাসের অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া করবে এবং আমরা পাবো কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তি। তাহলে নিশ্চিত এই কাহিনীটা আমাদের কাছে ক্লিয়ার। এরপরে আসি শেষ কাহিনী, যে পেটের অ্যাসিডিটির জন্য কি করব? অ্যান্টাসিড ওষুধ খাবো। কেন? নিশ্চিত এটা সেই অ্যাসিডকে উপশম করবে বা এরকম কিছু হবে নিশ্চিত। হ্যাঁ, এখন আমরা জানি পাকস্থলীতে যখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় তখন পেটে অ্যাসিডিটির সমস্যাটা হয় এবং তখন অ্যান্টাসিড গ্রহণ করা হয়। অ্যান্টাসিডে থাকে দুটো উপাদান যেটা এই অ্যাসিডের প্রশমন ঘটাতে সক্ষম হয়। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন এখানে বাংলায় লেখা আমাদের সংকেত জানা অবশ্যই প্রয়োজন। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে এমন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে এমন। তাহলে আমরা যখন এরকম কোনো টপিক নিয়ে অ্যান্সার লিখব খাতায়, তখন আমাদের উচিত বাংলার পাশাপাশি সংকেতটা উল্লেখ করে দেওয়া। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা তিনটা কাহিনী ক্লিয়ার হয়ে গেলাম এবং বুঝলাম আমাদের জীবনের সাথে কিন্তু অনেকভাবে এই রসায়নটা জড়িত। তাহলে আমরা কিন্তু এখানে এতটুকু শেষ করতে পারছি। তাহলে আমরা আজকে কি শিখলাম? রসায়ন কি, তারপর রসায়ন আসলে কোন ধরনের আলোচনা হয় রসায়ন নামক শাখায়, তারপর আমরা কি জানলাম রসায়ন চর্চা নিয়ে, রসায়ন শব্দটা কিভাবে আসলো, কোন শব্দ থেকে আসলো, যারা গবেষণা করেন তাদেরকে কি বলা হয়, এবং কে হলেন ফার্স্ট আলকেমিস্ট এবং কে হলেন আধুনিক রসায়নের জনক, আমরা এটাও কিন্তু জানতে পারলাম। তারপর আমরা তিনটা কাহিনী সম্পর্কে জানলাম যার পিছনে রসায়ন লুকিয়ে আছে এবং সেটা আমরা বুঝতেও পারলাম। তাহলে আমরা কিন্তু এখানে শেষ করতে পারি। এটা হচ্ছে আমাদের 1.1 ছিল চ্যাপ্টার 1-এর, যেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি সিরিজের ফার্স্ট পার্ট। তাহলে আমরা যদি চাই যে আমরা সামনে আরও জানবো, আরও দেখবো, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সাথে থাকতে হবে এবং কি করতে হবে? আমরা ডেইলি আপডেট দেখব ইজি পাঠশালায় যে আমাদের নতুন পার্টটা আসলো কি আসলো না। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।